চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান। দেশে করোনা রোগীর সংখ্যা প্রায় 19,000, মৃতের সংখ্যা 283। চিকিৎসা ছাড়া কোনো রোগী ফেরত দিলে হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি। করোনা ভাইরাস সংকটে ক্রাইসিস ম্যানেজার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা 75 পরবর্তী ইতিহাসে নজিরবিহীন মন্তব্য ওবায়দুল কাদেরের। সারা দেশে 4.5 কোটিরও বেশি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে সরকার। দরিদ্র ও অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ অব্যাহত। এবং বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে, আক্রান্ত 45 লাখেরও বেশি। আসসালামু আলাইকুম। বিটিভি ওয়ার্ল্ডের দুপুরের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সালমা আক্তার বিনু। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবার কবরে শেষ নিদ্রায় শায়িত হন তিনি। দাফনের আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে ডক্টর আনিসুজ্জামানকে গার্ড অব অনার প্রদান করা হয়। অধ্যাপক আনিসুজ্জামানের জানাজা পড়ান মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ। গতকাল অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানের মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তাঁর দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। সবাইকে ধন্যবাদ দিতে চাই, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রাইম মিনিস্টার অফিস পুরো উদ্যোগ নিয়েছেন। সবাই সব রকম চেষ্টা করেছি, শুধু মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেই না, আপনারা সারাক্ষণ খবর নিয়েছেন এবং এখন আমি দেখলাম আপনারা ক্যামেরা ছেড়ে মাটি দিচ্ছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আপনারা খালি সাংবাদিক হিসেবে আসেননি। পেশায় শিক্ষক হলেও ডক্টর আনিসুজ্জামান ছিলেন সমাজ সংস্কৃতি মুক্ত চিন্তা ও অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর। বাংলাদেশের সমাজচিন্তার বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলনে ডক্টর আনিসুজ্জামান ছিলেন সামনের সারিতে। অনন্য মেধাবী মানুষটি বাংলা ভাষা ও শিল্প সাহিত্যের গবেষণায় রেখেছেন কালজয়ী অবদান। 1972 সালে রচিত বাংলাদেশের প্রথম সংবিধানের বাংলা অনুবাদ হয় তাঁর নেতৃত্বে। ডক্টর আনিসুজ্জামানের জীবন ও কর্ম নিয়ে ইকবাল ফরহাদের রিপোর্ট। আনিসুজ্জামানের জন্ম 1937 সালের 18 ফেব্রুয়ারি কলকাতায়। 47-এর দেশভাগের পর তার পরিবার তখনকার পূর্ব পাকিস্তানে চলে আসে। প্রথমে খুলনা ও পরে ঢাকায় স্থায়ী হন তারা। 1956 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও 1957 সালে MA পাশ করেন। এরপর মাত্র 22 বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। শিক্ষকতা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস নিয়ে তার গবেষণা অত্যন্ত উল্লেখযোগ্য। শিক্ষা গবেষণার পাশাপাশি তিনি সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচিতে নিজেকে নিয়োজিত রেখেছেন। সব সংকট, আন্দোলন অথবা সামনে এগোনোর পথ পরিক্রমায় তিনি ছিলেন সদা উচ্চকিত। 1971 সালে মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন তিনি। 1972 সালে ডক্টর কুদরতে খুদাকে প্রধান করে জাতীয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন আনিসুজ্জামান। এছাড়া 1991 সালে গঠিত যুদ্ধাপরাধীদের বিচার গণ আদালতের একজন অভিযোগকারী ছিলেন তিনি। ব্যক্তিগতভাবে 69-এর গণ অভ্যুত্থান ছাড়াও 71-এর মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইমিরেটাস অধ্যাপক। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদক ছাড়াও সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারও পেয়েছেন তিনি। ভারত সরকারের দেওয়া তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পদকও পেয়েছেন। এছাড়া আনন্দবাজার পত্রিকার দেওয়া আনন্দ পুরস্কার, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জাগত্তারিণী পদক লাভ করেন ডক্টর আনিসুজ্জামান। 2018 সালের 19 জুন বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলা একাডেমির সভাপতি ছিলেন। তার চলে যাওয়া জাতীয় জীবনের এক অপূরণীয় ক্ষতি, তবে তার চিন্তাধারা পথ দেখিয়ে যাবে আগামীর যাত্রাপথে। ইকবাল ফরহাদ, বাংলাদেশ টেলিভিশন।
চিকিৎসা সেবা ছাড়া কোনো রোগী ফেরত গেলে সরকারি বা বেসরকারি সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে নেওয়া হবে লাইসেন্স বাতিল সহ আইনগত ব্যবস্থা। সম্প্রতি গণমাধ্যমে উঠে আসা কিছু ঘটনা প্রকাশের পর এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাপকভাবে করোনা পরীক্ষা না করা পর্যন্ত চিকিৎসা সেবা না দেওয়া বিধি বহির্ভূত ও অমানবিক। বিস্তারিত আরিফিন মাসুদের রিপোর্টে। করোনা সংকটকালে হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ রোগীরা। এমন অভিযোগ উঠছে প্রতিনিয়তই। বিশেষ করে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে এ অভিযোগ বেশি। এমনই অবস্থায় চিকিৎসা ছাড়া কোনো রোগী যাতে ফেরত পাঠানো না হয় সে সম্পর্কে সতর্ক করে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ঢালাওভাবে করোনা পরীক্ষা না করা পর্যন্ত চিকিৎসা সেবা দেয়া যাবে না, এ বিষয়টি যেমন বিধি বহির্ভূত তেমনি অমানবিক বলেও অভিমত বিশেষজ্ঞদের। কোভিড ছাড়াও তো অন্য কারণে জ্বর হয়, দেখা যাচ্ছে কোনো হসপিটালে গেলেই রোগীর শুনে নিতে চাচ্ছে না, তারা বলে টেস্ট করে আসেন। হয়তো রোগীর অন্য রোগ সিরিয়াস হচ্ছে তাও ভর্তি করছে না, তখন দেখা যায় রোগী আরেক হাসপাতালে গেছে, আরেক হাসপাতালে কয়েক জায়গায় ঘুরতে হতে এমনও ঘটনা আছে রোগী কিন্তু মারাও গেছে। ডাক্তারদের উদ্দেশ্যে আমি এই কথাই বলবো, ঢালাওভাবে রোগী যে কোনো রোগী আসলে কোভিড টেস্ট করতেই হবে, তারপরে ভর্তি হবে বা তারপরে চিকিৎসা হবে, আমার মনে হয় এই জিনিসটা কিন্তু ঠিক নয়। এখানে মানবতার দিকটা কিন্তু আমাদের বিবেচনায় রাখতেই হবে। আমাদের প্রত্যেকেরই যে রোগী আসুক তার আমরা দেখব, কথা বলবো, রোগীর চিকিৎসা কিন্তু দিতেই হবে। সরকারের নির্দেশনা মেনে সকল বেসরকারি হাসপাতালে পৃথকভাবে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান অধ্যাপক ABM আব্দুল্লাহ। প্রয়োজনে তারা কোভিডের জন্য আলাদা একটা বুথ করতে পারে, আলাদা রুম করতে পারে, ওয়ার্ড করতে পারে। যদি সন্দেহজনক কোভিড বা কোভিড আক্রান্ত যদি তারা চিকিৎসা করতে চায়, সেটা আলাদা করে একটা জোন ভাগ করে অন্য জোনগুলোতে কিন্তু নন কোভিড রোগীগুলোকে ট্রিটমেন্ট করতে পারে। আমার সরকারি নির্দেশনা মেনে এটা করা উচিত। তারা যদি নির্দেশ অমান্য করে তো সেটা তো গভর্নমেন্ট তো অ্যাকশন নিতেই পারে। পূর্ব থেকে জটিল রোগে ভুগছেন এমন রোগীর ক্ষেত্রে করোনা আক্রান্তের ঝুঁকি বেশি। এ সকল রোগীর কেউ করোনা আক্রান্ত হলে সরকার নির্ধারিত হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞ চিকিৎসকের। যারা অন্যান্য রোগে ভুগে, যেমন কিডনি রোগ, লিভার, হার্ট, স্ট্রোক, ডায়াবেটিস, প্রেশার, এগুলো তো কোমরবিডিটি। আমরা এই ধরনের রোগী তো কোভিড আক্রান্তের ঝুঁকি একটু বেশি। তবে কোভিড যে হাসপাতালগুলোতে আছে ওখানে কিন্তু তাদের এই চিকিৎসার ব্যবস্থা কিন্তু অনেক হসপিটালে রয়ে গেছে। যদি কারো কোভিড হয়েই থাকে, কারো পজিটিভ হয়েই হয়, মানে পাওয়াই যায় তার কোভিড, তাহলে কিন্তু এই ধরনের হাসপাতালে যাওয়াই উচিত। তিনি জানান, সকল রোগী যাতে যথাযথ চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করতে হবে। আরিফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় 19,000। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 283 জনে। সারা দেশের করোনা পরিস্থিতির খবর জানাচ্ছেন আফরিন জাহান। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে, ফলে 30 মে পর্যন্ত বাড়ানো হয়েছে সরকারি ছুটি। পাশাপাশি মানুষের চলাচলও সীমিত করা হয়েছে। দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 18,863 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,361 জন। মৃত্যুবরণ করেছেন 283 জন। ঢাকা শহরে কোভিড-19 আক্রান্ত হয়েছেন 8,244 জন। ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোর মধ্যে গোপালগঞ্জে মোট 75 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ জেলায় সুস্থ হয়েছেন 41 জন। চাঁদপুরে 64 জন করোনায় আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন 14 জন। ফরিদপুরে এ পর্যন্ত 47 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছেন 5 জন। টাঙ্গাইলে 75 জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন, এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 19 জন। বরিশালে মোট 71 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ জেলায় সুস্থ হয়েছেন 35 জন। মৌলভীবাজারে 57 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন 1 জন। খাগড়াছড়িতে এ যাবৎ 5 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1 জন। এদিকে কোভিড-19 মোকাবেলায় মাঠে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ জেলা উপজেলা প্রশাসন। পাশাপাশি লকডাউন ও হোম কোয়ারেন্টাইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আফরিন জাহান, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাস সংকটে ক্রাইসিস ম্যানেজার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও দক্ষতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ৭৫ পরবর্তী ইতিহাসে নজিরবিহীন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে একটি স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরির কাল্পনিক ও উদ্দেশ্যমূলক অপপ্রচার করে যাচ্ছে। এদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণের আগে এক ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে একথা বলেন। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক একটি মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইস্ট করে অপপ্রচার তথ্য গুজব চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে একটি স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরির কাল্পনিক উদ্দেশ্যমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে। যারা মৃত্যুবরণ করছে ঢালাওভাবে বলা হচ্ছে সবাই করোনায় মৃত। প্রকৃতপক্ষে মৃত্যুর পর যাদের পরীক্ষা করা হচ্ছে পজিটিভ নেগেটিভ দুটোই আসছে। মৃত্যুর পর তাদের পরীক্ষা করা হচ্ছে, দেখে শুনে করা হচ্ছে। অনেকে নানান শারীরিক জটিলতা স্বাভাবিক মৃত্যু বরণ করছে। এ সকল মৃত্যু নিয়েও মিথ্যাচার করা হচ্ছে। জাতীয় আন্তর্জাতিক একটি মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তির সৃষ্টি অপতৎপরতা লিপ্ত হয়েছে। অপরাধমূলক কাজে যারা উস্কানি দিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। পরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ কে এম রহমতুল্লাহ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা। করোনা মহামারীতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩,০৩,০০০ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৪৫,২৫,০০০-এরও বেশি। তবে এর ১/৩ বেশি মানুষ সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ মানুষের সংখ্যা ১৭,০৩,০০০-এরও বেশি। কোভিড-১৯-এ সবচেয়ে বেশি মানুষ মারা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত দেশটিতে করোনা সংক্রমণে প্রাণহানির সংখ্যা প্রায় ৮৭,০০০। মোট আক্রান্তের সংখ্যা ১৪,৫৬,০০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে আরও ১,৭১১ জনের প্রাণহানি ঘটেছে। করোনা আক্রান্তের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পেনের নাম। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২,৭২,০০০-এরও বেশি। মৃতের সংখ্যা ২৭,০০০ ছাড়িয়েছে। এছাড়া কোভিড-১৯-এ যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ৩৩,৬০০ ছাড়িয়েছে। তাছাড়া ইতালিতে ৩১,৩৬৮, ফ্রান্সে ২৭,৪২৫ এবং ব্রাজিলে করোনা মহামারীতে প্রাণহানির সংখ্যা প্রায় ১৪,০০০। এদিকে ইউরোপের প্রথম দেশ হিসেবে নিজেদের করোনা মুক্ত ঘোষণা করেছে স্লোভেনিয়া। গত ২ সপ্তাহ ধরে দেশটিতে প্রতিদিন ৭ জনেরও কম করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ায় এই ঘোষণা দিয়েছে দেশটির সরকার। করোনা পরিস্থিতির মধ্যেও রাজধানীর কারওয়ান বাজারে সবজির সরবরাহ বেড়েছে, কিন্তু সবজি কেনা বেচায় শারীরিক ও সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে হলে কমপক্ষে ৩ ফিট দূরত্ব বজায় রাখতে হবে। এই স্বাস্থ্যবিধি মানা না হলে দেশে করোনা সংক্রমণের হার বাড়তে পারে বলে তাদের আশঙ্কা। শরীফুল ইসলামের রিপোর্ট। করোনা পরিস্থিতিতেও রাজধানীর কারওয়ান বাজারে নানা রকম সবজির আমদানি বেড়েছে। সারা দেশ থেকেই প্রচুর সবজি আসছে এখানে। নানা রকম সবজির পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। কিন্তু করোনার এই সংকটকালে সবজি বেচা কেনায় শারীরিক ও সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই। আবার কেউ কেউ মেনে চলার চেষ্টা করছেন। বাজারে এখানে আসে যে পরিস্থিতি, যে এখানকার কোনো রকমের সম্ভব নয়। কিভাবে সম্ভব? এখানে মানুষ আশেপাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু আমাকে তো বাজার করতে হবে। বিবেচনা করে না চলে, এটা তো তার নিজের ব্যক্তিগত বিষয়টা। আমি আমার বিষয়টা আমি চিন্তা করব, যতটা সম্ভব আমি চেষ্টা করে চলি। এই পণ্য বিক্রি করে আমরা কাস্টমার বেশি হয়ে গেলে তখনই আমরা বলি যে আপনার একটু সাইডে সবাই ফাঁকে ফাঁকে দাঁড়ান। ফাঁকে ফাঁকে দাঁড়ালে আপনার জন্য ভালো, আমার জন্য ভালো, দশের জন্য ভালো। সামাজিক দূরত্বটা বজায় রেখে সবাই যদি সবাই
ঠিকমতো বাজার টাজার করে আমি মনে কোনো সমস্যা হবে না। বিশেষজ্ঞরা বলছেন করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে কমপক্ষে 3 ফুট শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে। তা না হলে দেশে বাড়বে করোনার সংক্রমণের হার। প্রত্যেকেরই মাস্ক পরিধান করে বাজার ঘাটে বা যেখানে হোক যাওয়া উচিত এবং দৈহিক দূরত্ব যে কোনো সময় 3 ফুট মেনটেন করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এটা যে মানুষ মানছেন না, এর ফলে কিন্তু আপনার ব্যাপক সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। যেভাবে অবাধে মানুষ স্বাস্থ্যবিধি না মেনে বাজার ঘাটে বা অন্য পাড়া মহল্লায় বেরিয়ে পড়ছেন, তাতে ব্যাপক সংক্রমণের ঝুঁকি অবশ্যই রয়েছে। করোনা ভাইরাসের ছোবলে এখন বিপর্যস্ত মানুষের মূল্যবান জীবন ও অর্থনীতি। তাই এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সবাইকে সচেতন হতে হবে এখনই, এমনটাই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকা মানুষদের খাদ্য সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে সরকার। পাশাপাশি স্থানীয় ও ব্যক্তি উদ্যোগেও ত্রাণ বিতরণ চলছে। বিটিভির জেলা সংবাদ প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আফরিন জাহানের ডেস্ক রিপোর্ট। কোভিড-19-এর প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী নেমেছে অর্থনৈতিক ধস। এর ব্যতিক্রম নয় বাংলাদেশও। এমন পরিস্থিতিতে ঘরে থাকা কর্মহীনদের মাঝে চলছে সরকারের নানামুখী ত্রাণ কর্মসূচি। সাভার সদর ইউনিয়নের কলমা উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। এছাড়াও সাভারের ভাকুরতায় 500 পরিবারের মধ্যে সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু উপহার সামগ্রী বিতরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি ব্যক্তি উদ্যোগে শরীয়তপুরের দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। ঝালকাঠিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও সংসদ সদস্য আমির হোসেন আমুর উদ্যোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 1000 অসচ্ছল নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার 250 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য সাগুপ্তা ইয়াসমিন এমিলি। করোনা বিপর্যয়ে সংকটে পড়া 5000 অসহায় মানুষের মাঝে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ঈদ উপহার বিতরণ করেন হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন ও অ্যাডভোকেট শামসুল আলম দদু এমপি। জামালপুরের ইসলামপুর উপজেলার চিনারুলি ইউনিয়নের গুঠাইল এলাকায় 3 শতাধিক কর্মহীন দুস্থ দিনমজুরের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য হোসনে আরা বেগম। মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো 4500 দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন সংসদ সদস্য নেসার আহমেদ ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান। লক্ষ্মীপুরে 1500 মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী সেলিনা ইসলাম। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কর্মহীন হতদরিদ্র নিম্নয়ের মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডাক্তার আবু জাফর চৌধুরী। করোনা ভাইরাসের কারণে কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে টাঙ্গাইলের ঘাটাল পৌরসভার উদ্যোগে খাদ্য ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান। পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়ন পরিষদ চত্বরে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া 300 নিম্নয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল হক প্রধান। সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদ উসামাদ চৌধুরী ফেঞ্চিগঞ্জ উপজেলায় 1000 কর্মহীন অসহায় পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়েছেন। এর আগেও তিনি 1000 দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে ঘরে থাকা কর্মহীন 400 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল। মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে অসহায় 1000 মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মেহেরপুর 2 আসনের এমপি শাহিদুজ্জামান খোকন। কুমিল্লায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুমারা সীমা কর্মহীন ও হতদরিদ্র মানুষের দুয়ারে ব্যক্তিগত অর্থায়নে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। আফরিন জাহান, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার।
চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান। দেশে করোনা রোগীর সংখ্যা প্রায় 19,000, মৃতের সংখ্যা 283। চিকিৎসা ছাড়া কোনো রোগী ফেরত দিলে হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি। করোনা ভাইরাস সংকটে ক্রাইসিস ম্যানেজার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা 75 পরবর্তী ইতিহাসে নজিরবিহীন মন্তব্য ওবায়দুল কাদেরের। সারা দেশে 4.5 কোটিরও বেশি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে সরকার। দরিদ্র অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ অব্যাহত। এবং বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে, আক্রান্ত 45 লাখেরও বেশি। খবর শেষ হলো। খোদা হাফেজ।